Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. শুরু হলো মানে কি চলছে কোয়ার্টার ফাইনাল। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের পার্টিসিপেন্টরা এবং আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন আমাদের সবার প্রিয় বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম এবং আছেন আমাদের সাথে আমাদের চিত্রনায়িকা, আমাদের প্রিয় অভিনেত্রী নিপুণ আক্তার, আছেন আমাদের সাথে বিশ্বনন্দিত জাদু শিল্পী আমাদের সবার প্রিয় জুয়েলাইজ। তৃতীয় রাউন্ড থেকে নির্বাচিত 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এখানে। এই রাউন্ডের প্রত্যেক প্রতিযোগী 3টি করে পারফরমেন্স করার সুযোগ পাচ্ছেন এবং 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাবেন 8 জন। এবং আপনাদের জন্য যে পুরস্কারগুলো আছে সেগুলো হচ্ছে, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবেন মার্সেলের পক্ষ থেকে একটি আইসক্রিম এবং যৌবন ধরে রাখার যে একটা বাক্স আছে সেটি হচ্ছে রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা যিনি পারফর্মার হবেন তিনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার গিফট ভাউচার। আর যারা এলিমিনেট হবে তারা প্রত্যেকেই পাচ্ছেন মার্সেলের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স এবং একটি সুদৃশ্য ক্রেস্ট। বাংলাদেশের ব্যান্ডের ইতিহাসে, ব্যান্ড ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, গানের ইতিহাস নিয়ে যদি আলোচনা করতে যাই, আমাদের কিছু প্রিয় মানুষ আছেন, প্রিয় সঙ্গীত শিল্পী আছেন যাদের নাম সবচেয়ে আগে থাকবে। আমরা যদি ব্যান্ডের কথা বলি, স্পন্দন, উচ্চারণ, সেই সব ব্যান্ডের যারা উদ্যোক্তা, জনক, সিঙ্গার, তাদের মধ্যে অন্যতম একজন আমাদের সবার প্রিয় সিঙ্গার, যিনি নিজেকে সারাটা জীবন রেফ্রিজারেটরের ভিতরে রেখেছেন। কারণ ওনার চিরসবুজ এই মানুষটি তার যৌবনকে এখনো ধরে রেখেছেন। আজকে আমরা এখানে এমন একজন মানুষকে পাচ্ছি। কেমন আছো ছোট বন্ধুরা? ও বিড়ালের ছানা গারে গানে গানা, জারি সারি ভাটিয়ালি যা খুশি। ও বিড়ালের ছানা গারে গানে গানা, নারে নারে নারিয়ালি জারি সারি ভাটিয়ালি যা খুশি গানেতে গানা। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। এই গানটি গাওয়ার সাথে সাথে আপনারা বুঝে গেছেন যেই মানুষটি এখন আমরা এখানে ডাকবো, যেই মানুষটিকে, যেই মানুষটি আসবেন, ওনার একটা নিজস্ব স্টাইল আছে। আমি অন্তত কখনো ওনাকে সানগ্লাস ছাড়া দেখিনি এবং আজকে আমি সেজন্য সানগ্লাস পরে এসেছি। আছেন আমাদের মাঝে এই মুহূর্তে ফেরদৌস ওয়াহিদ। মামুনিয়া 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 বলে ও বেরাল ভাই, তুমি গান গাও আমি যে পালাই, চুপি চুপি যে বিরান গেল ধে ইঁদুর হায় পালিয়ে বেড়া।
ইঁদুর বলে ও বেড়াল ভাই ইয়েস গান গাও আমি যে বালাই চুপি চুপি চে বিড়াল গেল দে ইঁদুর হায় পালিয়ে বেড়ায় জালি শালি ভাদিয়ালি চাকুশি কানে চেগা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। ফেরদৌস ভাই, আজকে এইখানে এই হাসর ডায়াসে আপনাকে পেয়ে আপনি নিজেই বুঝতে পারছেন আমরা কি পরিমাণ উচ্ছ্বসিত এবং আনন্দিত। আমরা আমাদের পার্টিসিপেন্টরা চেষ্টা করবে তাদের পারফরমেন্স দিয়ে আপনাকে আনন্দ দিতে। আমার খুবই ভালো লাগছে যে আগামী দিনের প্রতিভারা বসে আছেন আর আমার চেনা জানা সঙ্গীত যন্ত্রসঙ্গীত শিল্পীরা সবচেয়ে আমার খুব প্রিয় দুটি মানুষ এখানে বসা। বাবা, ওই যে ওদিকে দেখছেন তাকে বিনোদন বন্ধু, সেই 40 বছরের পুরনো স্মৃতিগুলি আহা, আর চমৎকার এই মানুষটি জুয়েল আইচ জুয়েল আইচ। যে আমারও বন্ধু আমার ছেলেরও বন্ধু। ওয়াও, সালাম, উনি বসে আছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে আর আপনি কিন্তু আমার প্রিয় একজন। ও মাই গড, আপনার অনেক আমি দেখেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আজকে আপনাকে কতটা আনন্দ দিতে পারবো জানি না, কিন্তু আমার বিশ্বাস যতটুকু সময় আপনি এখানে থাকবেন খুব একটা মিস হবে না। থ্যাংক ইউ ফেরদৌস ভাই। জি, La 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 লা 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 লা। ওয়াও, জমে যাবে জমে যাবে জমে যাবে। এবং আজকের পার্টিসিপেন্টরাও সেরকম ফাটাফাটি পারফর্মার আমাদের এখানে আছেন। আজকের প্রথমে একক পারফরমেন্স নিয়ে যিনি আসছেন, ওয়াও, ফাটাফাটি ব্রিলিয়ান্ট পারফর্মার মহারাজ ইমন আসছেন এবারে বরিশাল তোন। হাসর মঞ্চে আমি আজকে লিসুর ফেরিওয়ালা, আরে হাসর মঞ্চে আমি আজকে লিসুর ফেরিওয়ালা। ছোট বড় অনেক রকম, ছোট বড় অনেক রকম লিচু খাইয়া দূর করেন পেটের যত জ্বালা ফেরিওয়ালা। হাসর মঞ্চে আমি আজকে লিচুর ফেরিওয়ালা। বরিশাল্লা পোলামুই মহারাজিমর নাম, বরিশাল্লা পোলামুই মহারাজিমর নাম। আপনাগর সবারই জানাই আজকে সালাম। গাড়িতে বিক্রি হয় ভাই কত নানান কিছু, আমি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে সুস্বাদু এই লিচু। আমি গাড়িতে বেশি লাভ করি কম আর সেল করি বেশি। বর্তমানে দাম বেশি কিন্তু আমি ওই আগের রেটেই বেশি। 1 পিস 2 টাকা, 3 পিস 5 টাকা, 6 পিস 10 টাকা। এই 10 টাকায় খাইয়া বুঝবেন কেমনে হয় কার পকেট ফাঁকা। সেদিন বাসের মধ্যে হকারি করতে করতে দেখি যে নিপুণ আফারে দেখে তো গেলাম, আফা ওই আমনের অনেক বড় ফ্যান, দয়া করে কটা লিচু কিনে নেন। ও মামা তাই ঠিক আছে, কিনতেছি কিনতেছি। তো লিচুর দাম কত? মুই তো সুযোগে কইলাম 200 লিচু 400 টাকা। 200 লিচু 400, দামটা একটু কমে না? হয় 100 লিচু 200 টাকা। ও মা তাই, তাহলে 100 লিচুই দাও। ভাই এই লিচু ছোট বড় সবার পছন্দ, খাইলে মনে আসে আনন্দ। 2 টাকায় যে কত বড় মজা, শুধুমাত্র খাইলে যাবে বোঝা। কথায় কাজে যদি না পান মিল, সঙ্গে সঙ্গে ধরে মারবেন কিল। এই কিল খাওয়ার আগে মোর একখান কথা আছে। মিরু ভাই আপনি বলতে পারেন 10টা লিচুতে যদি 3টা লিচু পয়সে যায় কয়টা লিচু থাকে? 7টা। হে 7টা না, 10টাই থাকে। লিচু পয়সে গেলে তো আর আম হয়ে যায় না। তাই মিরু ভাই লিচুর বিচি কিন্তু একটাই। ভাই তিল পরিমাণ দেরি করবেন, চললে গেলে আফসুস করবেন যে পাইছিলাম লিচু রাখলাম না কিছু। এ কি করলাম কাম, মাত্র 2 টাকা ছিল দাম। দেখলে সবাই এই লিচু খুশি, এই জন্য আমার কাছ থেকে লিচু কিনে বেশি। এই বেশি লিচু কিনতে আমি গেলাম সেই ফলের আলোতে, দেখি যে আরদের মধ্যে ফল ফুলের একসাথে মিটিং করে। ওদিক দিয়ে আঙ্গুর কইয়ে ফেলে, মুই দেখতে মানুষের চোহের মতো। আম কয় মুই দেখতে মানুষের হার্টের মতো। তরমুজ কয় মুই দেখতে মানুষের প্যাডের মতো। ওদিকটা লিচু কয় টপিকটা কি একটু চেঞ্জ করা যায়? ওয়াও, বিউটিফুল। ভাই আগে লিচু দেখছেন গাছে, আজকে দেখবেন এই বাসে। ভাই 2 টাকায় তো কিছুই না, এরকম করে ঘুমাই থাকলে কিন্তু পাইবেন না।
এই যে দেখছেন লিচু স্বাদে রসে ভরপুর, এই লিচু খাইতে খাইতে গার্লফ্রেন্ডে লই যাবেন বহু দূর। এই আসা যাওয়ার পথে লোকজন আমায় চেনে, এই জন্য আমার কাছ থেকেই কিন্তু সবাই লিচু কেনে। আমি চাই এই লিচু খাইয়া সবাই খুশি হন। কারো কোনো প্রবলেম থাকতে একটু হাত জায়গায় কর, হে হে আপনার প্রবলেম আছে, ওই হাত দিয়ে এখন নিজের গেলে একটা তোফার মারেন, হ্যাঁ আপনি লিচু খাইতে খুশি কেনা ভাই। এই ভাইয়ে থাকে মেসে, ভাবি থাকে দেশে, লিচু কিনা নিয়ে যাইব এই মাসেরই শেষে। ভাবির কথা শুনে আমাকে সাজু ভাই অনেক খুশি, এই জন্য দেখেন এরকম লিচু কিনবে বেশি। সাজু ভাই Thank you, thank you. লিচুর বিচি কিন্তু একটা। এখানে এখানে 2টা লিচু আছে। এই আমি আপনাদের কাছে সব সময় লিচু নিয়ে আসি, চাষি কয় এবার তুই এখন গেলে বাসি। তো চাষি এই হকারগিরি করি বললিয়া আমার ঘরে গরিব ভাববেন না। এ আমার মধ্যে আর বিল গেস্টের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, জানেন কোথায়? বিল গেস্ট আমার বাড়ি আয় না, মুইও বিল গেস্টের বাড়ি যাই না। ভাই লিচুর মধ্যে আছে কিন্তু অনেক গুণাগুণ। এই কচি লিচু খুবই ভালো বসন্ত রোগীদের জন্য। লিচু খাইয়া ভরাট করেন জাগর মাথা ওই হাসানবার মতো শূন্য। এই যে এদিকে তাকান একটু বস, আমার লিচুর মধ্যে নাই কিন্তু কোনো 2 নাম্বারই কস। এই কথাও শূন্য, ওই জাগর মুখ বন্ধ, লিচু খাইয়া দূর করেন আপনার মুখেরই দুর্গন্ধ। আল্লাহ, মাজাবার মতো জাগর পেটে নাই হজমের শক্তি, আমার লিচুর ফাইবার দেবে আপনাকে ওই কোতাকুতি থেকে মুক্তি। আমার আবুল মামারে বললাম সেদিন, আবুল মামা এই নেন আপনি এই ফল ফ্রুট খান, আপনার শরীরের জন্য খুবই ভালো। হে তো করলো বাবা এই মুই ফল ফ্রুট খাইতে পারি না, মোর পেটের দেখালি একসার আম পরে আর আম পরে কি কষ্ট। মুই কইলাম মামা লিচু খান, লিচু পড়লে কষ্টটা একটু কম হইবে। তো ভাই এদিক ওদিক লিচু বেচছে মোরা খাই এই হকার ভাই, বাড়ি গাড়ি করার মগো সাধ্য কারো নাই, হকারগিরি করিয়াই মোরা জীবনটা কাটাই। এই আপনাগো সকলের কাছে খালি একটু সদাচরণ চাই। আসসালামু আলাইকুম। বাহ 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 বাহ। লিচুর দামটা নিয়ে যেও, মাগনা না তো নাকি? দাম তো অবশ্যই দেওয়া লাগবে। সাবাস, থ্যাংক ইউ। দাম দিয়ে আমরা সব কিছু নিব। তুমি তো অসাধারণ পারফরমেন্স সবসময় করো। আজকে আমাদের বিশেষ অতিথি আছেন, তার সামনে তুমি যে পারফরমেন্স দেখালা, আমার বিশ্বাস আজকে বাসায় ফেরার পথে হাজার হাজার লিচু উনি কিনে নিয়ে যাবেন। মাঝার ভাই, তুমি ঢুকতেই যে গানটি গাইলে মোহাম্মদ আলী সিদ্দিকীর, এই গানটি আমার হৃদয় খুঁড়ে গেল। তার কারণ তাকে আমি বেতারে সরাসরি উপস্থাপন করেছি তিনি যখন জীবদ্দশায় ছিলেন। এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালার সবচেয়ে শ্রেষ্ঠ গান মোহাম্মদ আলী সিদ্দিকী গিয়েছেন। ফেরদৌস তুমি কি বলো? এই গানটা তুমি তো শুনেছো? শুনেছি, অনেক মনে আছে। হ্যাঁ, তো এই গানটা দিয়ে তুমি যখন শুরু করলে তখনই কিন্তু আমি টাইট হয়ে বসে গেলাম যে তুমি জেনারেশন গ্যাপকে একদম কাছে নিয়ে চলে এসছো, এবং ছন্দ দিয়ে যে ক্যানভাসিং হয় এত চমৎকারভাবে, এত বড় একটা ক্যানভাস, তুমি লিচুর গুণাগুণ থেকে আরম্ভ করে সব কিছু তুমি একটা সাধারণ ক্যানভাসার হিসেবে একটা মনে হচ্ছে না তোমার নামের উপরে সুবিচার করে তুমি মহারাজ হয়ে গেলে একজন ক্যানভাসার। বাহ। তোমাকে অনেক ধন্যবাদ। লিচুর বিক্রি কিন্তু বেড়ে গেল। নিপুণ, খুব ভালো পারফরমেন্স ছিল মহারাজ, কারণ আজকে একদম টপিকটা ভিন্ন ছিল এবং মনে হচ্ছিল তুমি আসলেই একজন ফেরিওয়ালা, এবং তোমার যে ভোকালটা ছিল ফেরিওয়ালাদের মতোই কথা বলছিল, এবং সেটার সাথে সাথে তুমি জোকসও বলে যাচ্ছিলে। ওয়েল ডান। জুয়েল ভাই, আমি অনেক হকারকে দেখেছি এবং হকারদের ব্যাপারে আমার স্পেশাল একটা সিম্প্যাথি আন্ডারস্ট্যান্ডিং আছে। অনেক সঙ্গে আমার বন্ধুত্বও হয়েছে, বিকজ তারা ম্যাজিক পারফর্ম করতো ছোটোবেলা থেকে। কিন্তু আমি কখনো কোনো হকারকে তোমার মতো এত সুন্দর করে তালে লয়ে ছন্দে ফেলে এইরকম ছন্দায়িত ছড়া বলে বলে আমি কখনো কাউকে দেখার ক্ষমতা দেখিনি। তুমি সেই ক্ষমতা দেখিয়েছো, এবং তুমি সবসময় একজন সত্যিকার হকার যেরকম হতে পারে, খুব বুদ্ধিদীপ্ত, চটপটে, চনমনে, তুমি সেটাও থেকেছো। তুমি তোমার আলটিমেট জিনিসটাই করেছো। অসাধারণ, ধন্যবাদ। ফেরদৌস ভাই, না, এখানে জুয়েলার্স যেটা বললো আর কি, ওর হাতে লিচু আমাকে একটা দিয়ে গেছে লিচু, তো ওর লিচু তো রসে ভরা, কিন্তু আমার মনে হচ্ছে ওর নিজেরই যে রস, এই লিচু বাদ দিয়ে আমি ওকেই খেয়ে ফেলি।
চমৎকার। থ্যাংক ইউ মহারাজ, থ্যাংক ইউ। পোলা তো নয় শুধু বরিশালের পোলা রে, পোলা তো নয় শুধু বরিশালের পোলা, পোলা তো নয় শুধু বরিশালের পোলা রে, পোলা তো নয় শুধু বরিশালের পোলা। যাই হোক, লিচুর কার্যকারিতা নিয়ে আমরা অনেক কথা শুনলাম, ক্যানভাস শুনলাম। এই ফাঁকে আমাদের তো আরো অনেক ক্যানভাস আছে, তাই না? সব ক্যানভাস ছাড়া তো আর হবে না, কারণ এগুলো তো খুব জরুরি। রহিমের বাপ করিমের মারে কয় যে দেখা যায়, রহিমের মা বলে পারুম না পারুম না পারুম না। Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আমাদের মহারাজ ইমন লিচু নিয়ে, আম নিয়ে, তারপরে আঙ্গুর নিয়ে নানা কথা বলেছে, কিন্তু আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে কিছু বলেনি, কারণ ওটাকে সুবিধা মতো জায়গায় ছেড়ে রাখতে পারেনি। কিন্তু এখন যিনি আসবেন, ওয়াও, ফ্যান্টাস্টিক পারফর্মার, যে কোনো ধরনের বাহানা না করে শুধু এসে স্ট্রেট দাঁড়িয়ে এত চমৎকারভাবে পারফরমেন্স করেন, তিনি হচ্ছেন মহাইমিনুল ইসলাম হিমু, আসছেন চট্টগ্রাম থেকে। উনিশশো 1990-এ ময়ূরাক্ষীর তীরে জন্ম আমার, 2011-তে হার্ভার্ডের পিএইচডিতে শেষ। মধ্যদুপুর পারাপার করে জীবন কেটেছে বেশ। এ যুগের মানুষ ভুলেছে আমায়, চিনেছে ফেসবুক আর ইমো। আজকে আমি হাসর মঞ্চে, সেই ভ্যাগাবন্ড হিমু। বাহ, জোছনাময় রাত, দ্বিতীয় প্রহর, নদীর স্বচ্ছ জলের দিকে গভীর মনোযোগের সাথে তাকিয়েছিলাম। মাছেরা খেলা করছিল। হঠাৎ করে পানি থেকে একটি মাছ মাথা তুলে বলল, ওই লম্পটের মতো চেয়ার হইছস কেন, ঘরে মা বোন নাই? মাছেদের কাছ থেকে এ কথা শোনার পর আমার অবাক হওয়ার কথা ছিল, কিন্তু হিমুদের কখনো অবাক হতে নেই। রাস্তাঘাটে আমি খালি পায়েই হেঁটে বেড়াই। সেই দিন রিক্সায় চড়ার পর রিক্সাওয়ালাকে খুশি হয়ে 1000 টাকার একটা নোট দিলাম। রিক্সাওয়ালা সেই টাকাটি তো নিলই না, উল্টো বলল, সামান্য জুতা কেনার ক্ষমতা নাই, আসছে 1000 টাকা দান করতে। রাতের বেলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আমি, আধারে রহস্য খুঁজি। ঠিক সেই দিনও রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম দুটো মাতাল তাল অবস্থায় রাস্তায় পড়ে আছে। আমি গিয়ে তাদের একজনকেই জিজ্ঞেস করলাম, এই তোমার বাড়ি কোথায়? ও বলল, আমার কোনো বাড়িঘর নেই। তো তুমি থাকো কোথায়? ওই যে দূরে ল্যাম্পপোস্টটা দেখছেন, ওইখানে। তখন আমি পাশের মাতালকে জিজ্ঞেস করলাম, এই তোমার বাড়ি কোথায়? বলে যে ওই যে ও যেখানে থাকে ঠিক তার উপরের তলায়। লোকজন আমাকে ভ্যাগাবন্ড বলে ডাকে। আমার খালুর ভাষ্য মতে আমার খালাতো ভাই বাদলও ভ্যাগাবন্ড হয়ে যাচ্ছে, তবে আমার মতে আমার খালু তার থেকেও বড় ভ্যাগাবন্ড। প্রমাণ চান? প্রমাণ দিচ্ছি। সেই দিন বাদল আমার খালুকে গিয়ে বলছে, বাবা কলেজে ভর্তি হব, সায়েন্স, আর্টস না কমার্স নেব। এই শুনে আমার খালু বলে উঠলো, ওরে আমার কি টাকা পয়সার অভাব পড়ছে রে, তুই 3টাই নিয়ে নে। আজকে আমি আপনাদেরকে আমার আছে জল এর মূল কাহিনীটি শুনিয়ে যাব। শুনুন তাহলে। আমি দমকলে কাজ করছি, এক জায়গায় আগুন লাগলো, আমি নিভালাম, আবার আরেক জায়গায় আগুন লাগলো, আমি গিয়ে নিভিয়ে আসলাম। সকালবেলা উঠে দেখি আমার পুরো বিছনা চাদরটাই ভেজা। আমার আছে জল সবার। আমি সবসময় ভ্যাগাবন্ডের মতো ঘুরি বলে ভাববেন না যে আমি অপরিষ্কার থাকি। আমি পরিষ্কার পরিচ্ছন্নও থাকি, মাথায় তেলও ইউজ করি। বলতে পারবেন হিমুর প্রিয় তেল কি? সরিষার তেল। কারণ কাঁঠালের কালার হলুদ, আর কাঁঠাল খেতে সরিষার তেলই লাগে। উপরের প্রেক্ষাপটটি থেকে বলতে পারবেন হিমুর প্রিয় উক্তি কি? গাছে কাঁঠাল, গোফে সরিষার তেল। আমার মাঝে দেখালা অল টাইম হাসছেন, কারণ তাকে কোনো এক ডাক্তার নাকি এসে বলে গেছেন লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। এই দেখে আমি খালার কাছে গিয়ে বললাম, খালা শুনে রাখুন, হাস্যরস পৃথিবীর সেরা ওষুধ, তবে আপনি যদি বিনা কারণে হেসে থাকেন তাহলে মানসিক ডাক্তারের কাছে যান। এই কথাটি শোনার পরও আপনাদের যাদের হাসি পায়নি তারপরও জোর করে হাসছেন, আপনাদেরকেও বলছি আপনারাও মানসিক ডাক্তারের কাছে যান। সেই দিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিখ্যাত ব্যক্তি মিসির আলীর সাথেও দেখা হয়ে গেল। ভাই তো অনেক জানাশোনা জ্ঞান রাখে। আমি ভাইকে গিয়ে প্রশ্ন করলাম, ভাই আপনি তো অনেক কিছু জানেন, আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দিন। ভাই বলল, বল প্রশ্নটি।
আমি বললাম আচ্ছা ভাই বলেন তো, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর কাঁদে কেন? এই শুনে ভাই বলল, ওরে মাত্র পৃথিবীতে আসছে, হাতে টাকা পয়সা নাই, কাঁদবে নয়তো হাসবে। সেই দিন আমার গার্লফ্রেন্ড রূপার সাথে দেখা করতে গেলাম। আমি গিয়ে তাকে বললাম, রূপা তুমি কেমন আছো? এই শুনে সে বলল, ওহ অসহ্য, এসব ব্যাকডেটেড নামে ডাকো কেন, আপডেট কিছু নামে ডাকো। এই শুনে আমি বললাম, সিলভার কেমন আছো তুমি? সাবাস। শেষমেশ রূপার সাথে আমার মনোমালিন্য হওয়াতে দরজার ওপার থেকে আমি এক রাশিয়ান পরীর দেখা পেয়েছিলাম, যার সাথে আমার কথাও দেখা হয়েছিল। সে আমার কাছে কয়েকটি ঝিঝি পোকা চেয়েছিল। আমি অনেক খুঁজেও তাকে একটি ঝিঝি পোকাও দিতে পারিনি। তারপর সে আমাকে অনেকগুলো কথা শুনিয়ে গেছে। এরপর একটি বিষয় স্পষ্ট বুঝতে পেরেছি, ছেলেদেরকে একটি টপিক দিয়ে দেওয়া হলে তারা সেটার উপর টানা 2 ঘন্টা লেকচার দিতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে টপিকের কোনো প্রয়োজনই পড়ে না। যাওয়ার আগে আমি হিমুয়ায়নের হিমু, ভেবো না বসন্তের দিনের মতো চলে গেছি, ফিরবো কোনো এক রূপালী রাতে নীল জোছনাতে, কয়েকটি নীলপদ্ম হাতে তোমাদের এই নগরে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। ধন্যবাদ। বাহ। আগেই বলেছিলাম যে হিমু এমন একটা ছেলে যে সোজা দাঁড়িয়ে চমৎকার চমৎকার কথা বলে সে আমাদেরকে একেবারে মন ভুলিয়ে দেবে। এবং হিমু, আমার দেখা মানে হিমু চরিত্রে যদি কখনো তোমাকে সত্যি সত্যি পাই, I'll sell it to you. Thank you. বাজার ভাই, ওই যতক্ষণ তার নামটি হিমু নিয়ে হিমু চরিত্রে রম্য কথাগুলো বলছিল, আমার মনে হচ্ছিল হুমায়ুন আহমেদ স্বয়ং ওর পাশে দাঁড়িয়ে আছে এবং হুমায়ুন আহমেদ উপভোগ করছেন যে আমি চলে গেছি কিন্তু আমার রিপ্রেজেন্টেটিভ হিমু রয়েছে। এবং হিমু সত্যি সত্যি যে শব্দ অভিনয় না করেও শব্দকে কতটুকু পরিচ্ছন্ন করে এবং হৃদয় তোলপাড় ঝড় তোলা যায় শব্দে, সেটা হুমায়ুন আহমেদ তার শব্দ চয়নে প্রমাণ করেছেন, আর তুমি এই মঞ্চে, হাসর মঞ্চে তার প্রমাণ করলে। ধন্যবাদ হিমু তোমাকে। নিপুণ কি হতে চাও, রূপা নাকি মাজেদা খালা? সিলভার, সিলভার। ও ফ্যান্টাস্টিক। নিউ ভার্সন। আজ হিমু আসলে একটা কাল্পনিক চরিত্র এবং সেটাকে তুমি এত সুন্দর করে মনে হচ্ছিল যে হিমুই আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, ল্যাম্পপোস্ট, পায়ে জুতো নেই, একটা হলুদ পাঞ্জাবি, এবং সেটার সাথে তুমি যে জোকসগুলি করছিলে সব কিছু মিলিয়ে মিশে একদম একাকার ছিল। অনেক ভালো ছিল, অনেক। জুয়েল ভাই, খুবই সার্থক উপস্থাপনা। আমি প্রথম থেকেই লক্ষ্য করছিলাম যে হিমু চরিত্রটিকে যেভাবে করে হুমায়ুন ভাই চিত্রায়ন করেছেন বিভিন্নভাবে, এবং উনি তো এক ডিরেকশনে করেন নাই, অসংখ্য ডাইমেনশন তার। তো তার মধ্যে একটা জিনিস আছে, হিমুর যতই বিপদ হোক আর যত সিরিয়াস ঘটনা সামনে থাকুক না কেন, হি ইজ কেয়ারলেস। তুমি একদম এর আগে কত কায়দা টায়দা করে ঢুকতো অন্যান্য এপিসোডগুলোতে, কিন্তু এবার তুই সত্যি সত্যি হিমুর মতো, মিউজিক শেষ হয়ে গেছে, যাক না আমি আস্তে আস্তে আসবো, বেশ খানিকটা সময় কোনো শব্দ না করে তুমি সামনে এলে, হিমু এস্টাবলিশ হয়ে গেল। তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যা বলার তা স্পষ্ট করে বললে, অসাধারণ অসাধারণ। ফেরদৌস ভাই, আমি আর কি বলবো, সব তো গুরুজনেরা বললো। আমি শুধু এটুকু বলবো যে হিমু চরিত্রটা অনেক পড়েছি, আজকে সামনাসামনি একটু নমুনা দেখলাম। তবে আমার মনে হয় যে হিমুর পাঞ্জাবির রংটা বোধ হয় আর একটু হলুদ হয়। কস্টিউম ডিজাইনার এটা। গুড লাক। হিমু, থ্যাংক ইউ, অসাধারণ পারফরমেন্স ছিল, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। এবার যিনি আসবেন তার স্বাস্থ্য একেবারে হিমুর কাছাকাছি। আসছেন সৌরভ সরকার। সৌরভ সরকার আসছেন সিরাজগঞ্জ থেকে। শাবাশ। ওয়াও। এটা কি না বা সে নিয়ে ধর তোদের দিলাম। শুরু হয়ে গেল দা হাসান সার্কাস। দাও টুপিটা কোথায়? হাসান সার্কাসে এখন আপনারা দেখবেন বিভিন্ন জোকস খেলা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো 3টা বলের খেলা। এই রে হাসান ভাই, একটা বল শর্ট আছে? তো এখন হলো আমাদের তার সেরা সার্কাস মেড জোকস। আমার সার্কাসে একটা ভাল্লুকের সাথে একটা বনের বাঘের বিয়ে হয়ে গেছে। তে ফুলসজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, এ কি ভাল্লুকটা দৌড়া পালায় গেল। এ ভাই, এ কি হয়েছে? আর বলো না, ভাল্লুকটা বাঘের লেজ দেখা ভয় পাইছে। তো এবার আমাদের সার্কাস দেখাবে নায়িকা নিপুণ। নায়িকা নিপুণ নিপুণভাবে রিং খেলা দেখাবে। রিং খেলা দেখাচ্ছি 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 দেখাচ্ছি। এরপরে কি হলো? হাসর টিআরপি বেড়ে গেল। এরপরের দিন আমি সার্কাস দেখাতে গেলাম। সার্কাস দেখাতে গেলাম। ওই টিকিস 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 টিকিস, কিন্তু কিছু হলো না। তারপর আমি আবার সার্কাস দেখালাম। ওই টিকিস 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 টিকিস, তারপরেও কিছু হলো না। তারপর আমি আর এক সার্কাসে গেলাম, যাই রিং খেলা দেখালাম। ওই টিকিস 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 টিকিস, তারপর কি হলো? আমার বিয়াটা হয়ে গেল। শাবাশ। এরপরে আমাদের সার্কাসে আসলো আমাদের মাজার স্যার। মাজার স্যার আসলো মাজার বাঘ হয়ে। আসছে মাজার বাঘ। এইবার মাজার বাঘ একটা গর্জন দেবে। মাজার বাঘ গর্জন দাও। তো What a গর্জন। আমাদের হাসান সার্কাসে আমরা অনেক আনন্দ দেই, মজা দেই। আপনারা আনন্দ পান, মজা পান, আর আপনারা আমাদেরকে জোকার বলে। যা হোক, আমরা আনন্দ দিতেই ভালোবাসি। ওয়াও। মাজার ভাই, দেখো সৌরভ, আমি তো অবাক হচ্ছি যে জোকস উপস্থাপনায় অ্যাক্রোবেট সার্কাস, কি সাংঘাতিক ব্যাপার। তুমি যেভাবে শুরু করলে, তারপরে শেষ করলে, তারপরে ফিগার যে কোরিওগ্রাফিগুলো দেখালে সার্কাসের, তারপরে তার মধ্যে দিয়ে তুমি কথাগুলো পরিষ্কার বললে, তোমার মনের কথা বললে, স্যাটায়ার করলে, কত কি বললে, লাস্টে জোকারের জীবনের কথা বললে তুমি। সত্যি ভোলার নয় সৌরভ, তোমার কৌতুক জোকসের সৌরভ শুধু হাসতে নয়, সারা দেশ বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে একসময়, আমার বিশ্বাস। নিপুণ। পারফরমেন্স বলো, অ্যাক্টিং বলো, যাই বলো, জোকস বলো, সব কিছু মিলিয়ে তুমি একদম সব কিছুর ঊর্ধ্বে আজকে করেছো। জুয়েল ভাই। এর আর কি জবাব আছে? অবিশ্বাস্য। তুমি প্রথম এসেই তুমি মাত করে দিলে। যে কয়টা অ্যাক্রোবেটিক মুভ, যে কয়টা সার্কাসের মুভ এই জায়গায় সম্ভব অতি অল্প সময়, সবগুলোই তুমি সাকসেসফুলি করেছো। অর্থাৎ কোথাও খামতি নেই। আমি তো তোমাকে একটুও কম কিছু দেখছি না। অসাধারণ, প্রফেশনাল। ফেরদৌস ভাই। আচ্ছা, জোকার বলে একদম শেষে যে দুঃখটা তুমি করলে, এই দুঃখ করার কিন্তু আসলে কিছু নেই। কেননা আমি বাকি সবার কথা জানি না, আমি নিজেও তো জোকার। তো চলো 2 জোকার এক হয়ে যাই। যাও। শাবাশ। থ্যাংক ইউ ভেরি মাচ।
for the nice performance. Thank you. Tremendous, tremendous, tremendous. Thank you. Marcel presents Hasho powered by Dabur Massawak Season 4, co-sponsored by Momtaz Herbal. আসছেন এই মুহূর্তে এখানে দুর্ধর্ষ পারফরমেন্স নিয়ে কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ থেকে। আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে, কারো কি দয়া হয়? বিয়া করাই দেও আমায়, একটা বিয়া করাই দেও আমায়। সেদিন আমাকে পাত্রীপক্ষ দেখতে আসছিল। ঘটকের কাছে মেয়ের বাবা জানতে চাইলো যে ছেলে কি করে। ঘটক বলল ছেলে হাত কাটে, পা কাটে, গলা কাটে, বুক ফাড়ে। এই কথা শোনার পর আমার বিয়েটা ভেঙে গেল। কিছুদিন পর ঘটক মেয়ের বাবাকে বলল, দেখুন ছেলে কিন্তু গুন্ডা না, ছেলে দর্জি। কো আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আগে বলবেন না? আচ্ছা ঠিক আছে, আপনারা আমার বাড়িতে আইসা মেয়ে দেখে যান। আমরা মেয়ের বাড়িতে গেলাম, মেয়েরে দেখেই তো আমি মাপামাপি শুরু করলাম, আমারও বিয়েটা ভেঙে গেল। সেদিন বাবু ভাই আমার কাছে একটা ছেঁড়া পাঞ্জাবি নিয়ে আইসা বলতেছে, কাঞ্চন এটা একটু সিলাই করে দাও। আমি ভাই ছেঁড়া পাঞ্জাবি সেলাই করে আপনি কি করবেন? এটা আমার শ্বশুরকে দেবো। কি বলেন ভাই, আপনি তাকে একটা সেকেন্ড হ্যান্ড জিনিস দিবেন? এই কথা শুনে বাবু ভাই বলতেছে, আরে বেটা আমার শ্বশুর যদি আমাকে সেকেন্ড হ্যান্ড মাল ফ্রিজ দিতে পারে তাহলে আমি দিতে পারবো না কেন? আমি কিন্তু অনেকের কাছে টাকা পয়সা পাই বকেয়া। সাধু ভাই আপনি টাকা দেন নাকি? আজকে যদি টাকা পয়সা না দিবেন তাহলে কিন্তু আপনার প্যান্ট শার্ট গুলো নিয়ে যাবো। এ মিরু ভাই আপনার টাকা কই? আপনার টাকা না দিলে কিন্তু প্যান্ট শার্ট গুলো নিয়ে যাবো। এ নিপুণ আপু আপনার তো পরে কথা আছে। সেদিন সাধু ভাই আমার বলতেছে, কাঞ্চন তুমি কি কি সেলাই করতে পারো? আমিও ফুটানি নিয়ে বললাম, ভাই এই দুনিয়ার এমন কিছু নাই যেটা আমি সেলাই করতে পারি না। এই কথা শুনে সাধু ভাই বলতেছে, তাইলে তুমি এক কাজ করো, হ্যাঁ তোমার ভাবির ঠোঁট দুইটা একটু সিলি করে দিয়ে আইসো। সেদিন এক মহিলা আমাকে ফোন করে বলল, আচ্ছা ভাই এই আমার ডেলিভারি কবে? কথাটা সে এমনভাবে কইলো, তারপর আমি বললাম, দেখুন ম্যাডাম এটা কোনো হাসপাতাল না। সেদিন তারেক ভাই আমার কাছে এসে বলতেছে, কাঞ্চন তুমি আমাকে একটা আন্ডারপ্যান্ট বানিয়ে দাও, কারণ আমার আন্ডারপ্যান্ট তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আমি কই ভাই বাড়ি চলে যান, মেশিনে জং ধরে গেছে। কই কি গো মেশিনে জং ধরে গেছে? আমি কই হ্যাঁ আমার এই সেলাই মেশিনে জং ধরে গেছে। আবার ফোন আসলো, কেলা এই অসময়ে ফোন। হ্যালো, হ্যাঁ আছে তো, হ্যাঁ মেশিন আছে, মেশিন আছে, মেশিন তো আমার একটাই। হ্যাঁ সাইজ নর্মাল সাইজ, নর্মাল, জি নর্মাল সাইজ। ফিতাও আছে, ছোটো বড় হয়ে গেলে তো এটা দিই মাফি। হ্যাঁ তেল দেই, তেল দেই, তেল না দিলে তো মেশিন কাজ করে না। হ্যাঁ আপনি আসবেন? জি আসলে তো ভালোই হয়। হ্যাঁ এক কাজ করেন, আপনি করেন রাত্রে আসেন, আমি বিকালে সারাদিন মানে ব্যস্ত থাকি তো, রাইতে আসলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার উপকার হইলো। ঠিক আছে ওকে বাই। মেয়ের বাবা ফোন দিছিল আমার দোকান এবং মেশিনের খবর নিল, যাই বাড়ি যাই, আমার আবার অনেক কাজ কাম আছে। বাহ 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 বাহ। অসাধারণ পারফরমেন্স ছিল তোমার, থ্যাংক ইউ মাজার ভাই। কমেডি কাঞ্চন নামেই তো এগিয়ে আছে অনেক, এবং চলচ্চিত্রে বলুন নাটকে বলুন, সত্যিকার অর্থে যদি দর্জির এই ইয়াং দর্জির প্রয়োজন হয় অবশ্যই কমেডি কাঞ্চনকে স্মরণ করবো আমরা। ধন্যবাদ। তোমাকে খুব ভাল লাগছে দর্জির লুকসে।
মানে তুমি যেভাবে ফিতা টিতা গলায় নিয়ে একদম পাশে বসে আছো মনে হচ্ছে যে হ্যাঁ আসলেই তুমি একটু লাগবে না আমার একটু মেপে আসো না, অন্তত একটা ড্রেস পরে বানাই দিয়ে পাঠিয়ে দিও। এবং সে দর্জি সাবজেক্টটা নিয়ে তুমি যে সব জোকসগুলি বললে সবগুলি খুব ভালো ছিল এবং খুব উপভোগ করেছি। কমেডি কাঞ্চনের কমেডি সম্পর্কে কোনো সন্দেহ কারণেই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি এটা চালিয়ে গেছো। তোমার কাজ অ্যাক্টিং অসাধারণ। Thank you. থ্যাংক ইউ। ফেরদৌস ভাই, দর্জিকে আর আমি কি বলবো, আমার মনে হয় যে মাজার ভাই জুয়েলাস এবং আমার জন্য আমরা নতুন করে বিয়ে করব ঠিক করেছি। তো 3টা পাজামা বানিয়ে দাও। Wow. কাঞ্চন, থ্যাংক ইউ। ফিতাটা জমা দিয়ে দিও, না তোমার ভাবসাব খুব একটা আমি সুবিধা দেখছি না। ওকে, কমেডি কাঞ্চনের এইরকম একটি পারফরমেন্সের পর সবারই মনে হচ্ছে একটা পাজামা লাগবে, একটা লুঙ্গিতে ফিতা লাগবে। Marcel presents her show powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Herbal. আসছেন মিলা নোভা চট্টগ্রাম থেকে। আপনারা যারা এই বিমানের যাত্রী দয়া করে সিটে বসে পড়েন। দেখেন সিটের পাশে একটা দড়ির মতন আছে, ওইটারে কোমরে বাইধা ফেলেন। আর হ্যাঁ, হাতের কাছে যা জিনিসপত্র আছে দয়া করে নিজের দায়িত্বে রাখবেন। কোনো কিছু হারানো গেলে কিন্তু বিমান কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা বলতাম যখন আমি একটা লোকাল এয়ারলাইন্সে ছিলাম, এখন আমি একটা আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সে আছি। সুপ্রিয় যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বিমানে ভ্রমণ করার জন্য আপনাদেরকে স্বাগত। আপনাদের যে কোনো সহযোগিতায় আমি আছি। আমি যখন মোটা ছিলাম সবাই তখন আমাকে বলতো বিমান খালা, আর এখন আমার এই ফিগার দেখে সবাই আমাকে বলে ওয়াও বিমান বালা। আগে আমি এত মোটা ছিলাম যে বিমানের দুই পাশে যাত্রীদের হেলমেট পরতে হতো। ভাবছেন কেন? নিরাপত্তার জন্য। কারণ আমি যখন বিমানের মাঝখানে হাঁটতাম তখন আমার কোমরের ধাক্কায় বিমানের যাত্রীরা আহত হতো। বিমান কর্তৃপক্ষকে অবশ্য বেশি দিন এই ঝামেলা পোহাতে হয়নি, কারণ মাঝখানে আমি এত মোটা হয়েছিলাম যে বিমানের মাঝখানে সিটই উধাও। বিমানের সিট উধাও তো যাত্রী কম, আর যাত্রী কম মানে তো লস হবেই। ভাবছেন এত কিছুর পরও আমাকে কেন রেখেছে? ওই যে আমি বিমান খালা। সব জায়গায় কিন্তু মামার জোর চলে না, কিছু কিছু জায়গায় খালার জোরও চলে। আচ্ছা বলেন তো, বিমানবালারা কেন এত সুন্দরী হয়? সুন্দরী দেখেই তো ওদেরকে নিয়োগ করা হয়। রাইট। আগে যখন মোটা ছিলাম সবাই আমাকে বলতো বিমান খালা একটা বিচ্ছেদের গান লাগান, আর এখন আমাকে দেখে বলে এক্সকিউজ মি, একটা রোমান্টিক গান হবে? আমাদের মাঝার স্যার সেদিন ফ্লাইটে উঠলো, তো কিছুক্ষণ পর আমি বলছি সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের যে কোনো সহযোগিতায় আমি আছি। দেখুন আপনাদের পাশে একটি বক্স রাখা আছে, বক্সে আপনাদের প্রয়োজনীয় জিনিসও রাখা আছে। শীতের কস্টিউম, গরমের কস্টিউম, ফার্স্ট এইড, সুইমিং কস্টিউম। এই শুনে মাঝার স্যার বলছে এত কিছুর কি দরকার ছিল? জি স্যার, দরকার আছে, কারণ আমরা কোথা থেকে উড্ডয়ন করেছি সেটা জানা থাকলেও আমরা কোথায় ল্যান্ডিং করব সেটা জানা নেই। তো সেই দিনের কথাই বলি, তো সেই দিন আমি ফ্লাইটে ওঠার পর জানতে পারলাম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের ফ্লাইটে আছেন। সব যাত্রীরা ভয়ে আতঙ্কিত। তখন আমি সেই যাত্রীর কাছে গিয়ে বলছি স্যার আপনার কি কিছু লাগবে? আরে বললেন না, প্লেনের এত শব্দ আমার মাথাতেও ধইরা বসে আছে। জি স্যার, দেখা যাক আমি কি করতে পারি। তার কিছুক্ষণ পর তিনি আবার আমাকে ডেকে বলছেন এই যে ম্যাম এইদিকে আসেন। আচ্ছা কিছুক্ষণ আগে যে শব্দটা হইতেছিল ওইটা এখন আর হইতেছিল না কেন? স্যার কিছুক্ষণ আগে যে শব্দটা হচ্ছিল সেটা ইঞ্জিনের। আপনার অসুবিধা হচ্ছে দেখে আমাদের পাইলট সেটাও কিছুক্ষণ আগে বন্ধ করে দিয়েছে। তো সেই দিন ককপিটে উঠার পর দেখলাম এক যাত্রী বসে আছে। আমি তো অবাক। তিনি আবার উঠে গিয়ে পাইলটের পাশে গেল। তিনি একবার পাইলটকে বলছে ডানে যান, পাইলট ডানে গেল। বামে যান, পাইলট বামে গেল। এরপর বলছে ওই যে দেখছেন আগ্নেয়গিরি, ওইখানে যান। এই শুনে পাইলট বলছে কেন? কারণ আমি একজন আলোকচিত্র শিল্পী, ওই যে আগ্নেয়গিরি দেখছেন ওর আলো দিয়ে আপনার একটা ছবি তুলব।
কি আপনি আলোকচিত্র শিল্পী? আমি তো ভাবলাম আপনি আমারে গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ আজকে এই প্লেনে আমার প্রথম দিন। আচ্ছা বলেন তো, কোন প্রাণী উড়ন্ত অবস্থায় ডিম দেয়? বিমানবালা। এই যে স্যার দুধ নেন, এই যে স্যার ডিম নেন। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামার সময় টোকেন নিয়ে নামবেন। বাহ 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 বাহ। বাজার ভাই, তুমি চমৎকার করেছো, চমৎকার তোমার পারফরমেন্স। এয়ার হোস্টেস, যথার্থ এয়ার হোস্টেস তুমি। ধন্যবাদ তোমাকে। নিপুণ, খুব ভালো পারফরমেন্স, তোমারটা খুব ভালো ছিল। জুয়েল ভাই, নোভা যখন আসবে তার আগে থেকেই আমাদের লোভটা বেড়ে যায় যে কি অসাধারণ নতুন একটা কিছু নিয়ে আসে, এবং তাই করে সববার, কোনোবারই আমাদেরকে হতাশ করে না। সব মিলে একটা অসাধারণ পারফরমেন্স। ধন্যবাদ। মাম্মু মিয়া, মাম্মু নিয়া, মাম্মু না, এখানে নিয়া। আমি বলবো যে তুমি বললে তুমি বিমানবালা, তারপরে যা বললা আমার মুখে তালা। আরে বাবা, সাবাস সাবাস, থ্যাংক ইউ মিলা, থ্যাংক ইউ। আমরা সেই প্লেনে যাব। আমি জানি যে আজকের এই ফলাফলটা জাজেসদের জন্য, গ্রুমারদের জন্য ভীষণ কঠিন ছিল, দর্শকদের জন্য কঠিন ছিল। তারপরেও যেহেতু ফলাফল দিতে হয়, এবং আমার মনে হয় দর্শক কোথাও গিয়ে নিজেরাও তো একটা সিদ্ধান্ত নেয় যে কাকে পর্বসেরা বানানো যায়। আজকের পর্বসেরা হচ্ছেন সৌরভ সরকার। যা কিছু অনিবার্য তাহাই সুখ। আবার একটা হাততালি হবে। এবং তুমি আজকে আরো লাকি যে তোমার হাতে আজকে যিনি পুরস্কারটি তুলে দেবেন 5,000 টাকার একটি গিফট ভাউচার, এবং সেটা মার্সেলের সৌজন্যে, সেটা তোমার হাতে তুলে দিচ্ছেন আমাদের একদম, মানে আমরা বলি না, জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ। অনেক অনেক অভিনন্দন। বিচারকদের যোগ্য বিচারের জন্য ধন্যবাদ। এবং এখানে নিরাশা হওয়ার কিছুই নেই, হার জিত থাকবেই। সৌরভ যেটা দেখিয়ে গেছে, আগামীতে আমরা আরো অনেক সৌরভ পাবো। রাইট, ধন্যবাদ। থ্যাংক ইউ সৌরভ সরকার, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। কিন্তু আমাদের এপিসোড তো শেষ হয় না, শেষ হতে চায় না, কারণ সময়ের কাছে আমরা যতই বন্দী থাকি, কিন্তু আজকে আমরা আমাদের ফেরদৌস ভাইকে ছাড়বো না। আমাদের সেই ঐতিহাসিক গান, যেই গানটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে, সেই গানটি আমরা শুনবো। মা, যেটি কথা বলা হচ্ছে, দুজন মানুষ কিন্তু এর সাক্ষী। Okay. ওই যে কোনায় বসে আছে এবং জুয়েলাইজ, তাদেরকে ছাড়া আমি যাব না। প্লিজ আসেন, চলে আসতে প্লিজ হবে। ওয়েলকাম, আসেন madam। ইনক্লুডিং নিপুণ। আপনি নিপুণকে ছাড়া কেন আপনি না না, আসবেন আমি তো না? তাকে ডাকছি, তখন তো সে ছিল না যে সময়ের কথা বলছি। আসেন। জুয়েলাইজ এই গানটার অনেক সাক্ষী। ওয়াও ওয়াও, গ্রেট। ও একই অনুষ্ঠানে, এইবার আবারও একই অনুষ্ঠানে এই গান হবে। হে মা, তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। মা, তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি তুই, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দে না, এমন
ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। মা সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মা